হ্যালো এভরিওয়ান, তোমরা শুনছো অজানা সত্য রহস্যের এক অন্য দুনিয়া। তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা আবারও শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একজন রেলওয়ে কর্মচারীর সঙ্গে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনা। তিনি অ্যাজ আ পয়েন্টম্যান হিসেবে এই চাকরিতে নিযুক্ত ছিলেন এবং তার পোস্টিং যেখানে পড়েছিল সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটি জায়গা। এবং সেটা কি এবং কি ঘটেছে তার সঙ্গে জানতে হলে আজকের এপিসোডটিকে সম্পূর্ণ কিন্তু শুনতেই হবে। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং এই ঘটনা বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমি চাই আজকের এপিসোডটাকে তোমরা পুরো একদম শেষ অবধি শোনো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তাই চট করে কানে হেডফোনটাকে পরে নাও, এবং তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো সত্যি ভৌতিক ঘটনা শুনে থাকো, তোমরা সেই ঘটনা আমাকে অজানা সত্য 15@gmail.com এই জিমেল আইডিতে লিখে পাঠাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সটিকে যদি তোমরা ওপেন করো, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেই নাম্বারে মেসেজ করেও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। তো যাই হোক, তোমরা আজকের এপিসোডটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দিও। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রাবেয়া। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, আমি রাবেয়া। আশা করছি তুমি অনেক ভালো আছো এবং তোমার পরিবারের সকল শ্রোতা বন্ধুরাও অনেক ভালো আছে। বেশ কয়েকদিন ধরে তোমার অজানা সত্যের ঘটনাগুলো শুনছি এবং আমার বেশ ভালো লাগছে। এই ঘটনা শোনার পর আমারও ইচ্ছে হলো তোমাকে ঘটনা পাঠানোর। সেই জন্য আমার কাকুর জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই ঘটনাটা তোমার এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই ঘটনাটিকে কিন্তু পাঠ করে শুনিও। আমি কিন্তু অপেক্ষায় থাকব। ঘটনা যদি সিলেক্ট হয় আমাকে কিন্তু একবার জানিয়ে দিও। আমি শোনার অপেক্ষায় রয়েছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। দাদা, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেই ঘটনার কিন্তু কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। এই ঘটনাও কিন্তু তারই মধ্যে একটা। এই ঘটনা তোমাদের সবাইকে ভয় পাওয়াবে। সালটা 1993। আমার কাকুর নাম সমীরণ বসাক। পেশায় তিনি একজন রেলওয়ে কর্মচারী ছিলেন। রেলওয়েতে তিনি গ্রুপ ডিতে পয়েন্টম্যানের কাজ করতেন। যখন তিনি চাকরি পেয়েছিলেন তখন ওনার কাজের জায়গা থেকে বাড়ির দূরত্ব অনেকটা বেশি ছিল। তবে তিনি নিজের কর্মকে ভালোবাসতেন। সেই কারণে তিনি বাড়ি ফিরতে না পারলেও মনে আনন্দ নিয়ে তিনি নিজের ডিউটি করতেন। যেখানে তার পোস্টিং ছিল তিনি সেখানে একটি বাড়ি ভাড়া করে একাই থাকতেন। নিজের রান্না বান্না এবং যাবতীয় সমস্ত খরচা তিনি নিজে একাই করতেন। পরবর্তীতে তার বদলি হয় এবং তাকে আরও দূরের একটি জায়গায় কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। জায়গাটা একটা ছোট্ট গ্রাম। বিশেষ কারণে আমি গ্রামের নামটা এখানে উল্লেখ করছি না। খুবই ছোট একটা গ্রাম এবং স্টেশনটাও অনেক ছোট। সন্ধে হলেই পুরো স্টেশন একেবারে ফাঁকা এবং অন্ধকার। কেউ থাকে না সেই স্টেশনে, কারণ বড্ড ছোট্ট একটা গ্রাম। এই স্টেশনের পরের যে স্টেশন আছে সেই স্টেশনটি তবুও জনবহুল এলাকা, তবে এই স্টেশনটায় লোকজন খুবই কম। তো সেই লোকটা কাকাকে এক এক করে বলতে থাকে যে এখানে কখন কি করতে হবে। লোকটি বলেন, আসলে এটা তো গ্রাম, এখানে কিন্তু তুমি সেরকম বাড়ি ভাড়া পাবে না। আর যদি বাড়ি ভাড়া পেয়েও যাও সেখানে কিন্তু খুব সাবধানতা নিয়ে থাকতে হবে, কারণ এই এলাকায় খুনোখুনি কিন্তু একটু বেশি হয়। আমি অনেক মৃত লাশ
এই রেল লাইনে পড়ে থাকতে দেখেছি। তাদের মধ্যে কেউ আত্মহত্যা, আবার কারোর হাতে কেউ খুন হওয়া। তাই যখনই সন্ধ্যা হয়ে আসবে এই ঘরের দরজাটা বন্ধ করে দেবে, আর জানলা দিয়ে রাতের বেলা যদি কাউকে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে দেখো, অথবা যদি তোমার মনে হয় যে সে আত্মহত্যা করতে চলেছে, একদম দরজাটা খুলে তাকে বাঁচানোর চেষ্টা করবে না। তাতে কিন্তু তোমারই বিপদ। কাকা এতগুলো কথা শুনে প্রশ্ন করলো যে এরকম কথা আপনি কেন বলছেন? যদি কেউ আত্মহত্যা করতে যায় আমি তাকে বাঁচাবো না কেন? তিনি বলেন, কিছু জিনিস না জানাই ভালো, তবে বলে রাখি এখানে কিন্তু অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা তুমিও পাবে না। তোমার নিজেকে কখনো কখনো পাগল মনে হতে পারে, তবে ঘাবড়াবে না, শুধু নিজের মনটাকে শক্ত করে রেখো। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। কাকা ভাবলেন যে কি অদ্ভুত লোক রে বাবা, কি সব বলে গেল। কেউ যদি আত্মহত্যা করে তাকে নাকি বাঁচানো যাবে না, রাত্রেবেলা নাকি দরজা বন্ধ করে দিতে হবে। কিন্তু যেহেতু সেই লোকটি কাকার সিনিয়র ছিলেন, তাই কাকার দায়িত্ব ছিল তার কথা শোনা। এখানে বলে রাখি, পয়েন্টম্যানদের রেলগেটের পাশে একটা ছোট্ট ঘর দেওয়া হয় যেখানে তারা কাজ করে। এটা আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন এবং এখনও সেই জিনিসটা দেখতে পাওয়া যায়। তো সেই লোকটার কথা অনুযায়ী কাকাকে রাতটা ওখানেই কাটাতে হবে। তো যাই হোক, আমার কাকা তাই করে। ডিউটিতে জয়েন করার প্রথম দিনই কাকার গ্রামের কিছু মানুষজনদের সঙ্গে আলাপ আলোচনা হয় এবং সেই গ্রামের মানুষজনদেরকে কাকার অনেক ভালো লাগে। কাকার যে রেলগেটে কাজ পড়েছিল সেই রেলগেটটা সেই গ্রামের, যেখানে সবাই মিলে চাষ করে, তার থেকে এগিয়ে গেলে একটা বড় জঙ্গল পড়ে। সেই জঙ্গলের ভেতরেই সেই রেলগেটটা, এবং রাত্রিবেলা সেই জঙ্গলটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। চাষের জমিতে যারা যারা পাহারা দেয় রাতের বেলা, তারা সেই জঙ্গলের দিকে ঢুকতেও ভয় পায়। আর সেই জঙ্গলের মধ্যেই কাকার ডিউটি। কিছু কিছু গ্রামের মানুষজন কাকাকে অনেক কথা বলেছিল যে রাতের বেলা কিন্তু ভুলেও দরজা খুলো না, অথবা রাতের বেলা কখনো কিন্তু বাইরের দিকটায় বেরিও না, তাহলে কিন্তু ঘোর বিপদ। কারণ ওই গেটটা কিন্তু একদম জঙ্গলের মাঝ বরাবর, আর সেইখানে কিন্তু অনেক খুনোখুনি হয় এবং অনেক অলৌকিক কিছু ঘটতে দেখা যায়। অনেক মানুষজন সেই জঙ্গলে রাতের বেলা গেছে এবং তাদেরকে নাকি আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। তো সেই দিকটা কিন্তু একটু নজরে রেখে। যাই হোক, কাকা এই সব কথা কিছুই বিশ্বাস করেনি। তবে হ্যাঁ, খুনোখুনির বিষয়টা কাকা একটু হলেও বিশ্বাস করেছে। সেই কারণে নিজের সাবধানতাটাকে বজায় রাখার জন্য কাকা ভাবেন যে তিনি সন্ধেবেলার দিকে দরজাটা দিয়ে দেবেন। তো যাই হোক, এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয় এবং সন্ধ্যা হওয়ার আগেই লোকটির কথা অনুযায়ী কাকা দরজাটা বন্ধ করে দেয় এবং ভেতরে থেকেই তিনি লাইট জ্বালিয়ে যাবতীয় কাজকর্ম করেন। তো যাই হোক, তিনি সেই ঘরে একা বসে রয়েছেন এবং বসে বসে খবরের কাগজ পড়ছেন। এমন সময় তিনি শুনতে পান সেই দরজায় কেউ যেন খুবই আস্তে করে ঠক ঠক শব্দ করছে। শব্দটা খুবই আস্তে করে কাকার কানে আসছে। কাকার মনে হয় যে বাইরে মনে হয় কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এত রাতে বাইরে কে দাঁড়িয়ে থাকবে? কাকা দরজাটা খোলেন না। এরপর আস্তে আস্তে সেই শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি আর কিছু মনে করেন না। এরপর তিনি একটু জানলা দিয়ে যখন বাইরের দিকে দেখেন, তিনি দেখেন রেল লাইনের ওপরে একটা বয়স্ক বুড়ি, সারা শরীর কেমন যেন শুকনো, সারা গা হাত পার শিরা কেমন যেন ফুলে ফেপে উঠেছে, শরীরটা কেমন যেন ফ্যাকাশে। সেই রেল লাইনের ওপর উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার কাকা ডাক দিয়ে বললেন, ও ঠাকুমা, ওখানে কেন দাঁড়িয়ে আছো?
কখন ট্রেন আসবে তার কোনো ঠিক নেই। আর এত রাতে এখানে কি করছো? যাও, বাড়ি যাও। এই বলাতে হঠাৎ সেই ঠাকুমা রেল লাইনের ওপর বসে পড়েন এবং দুলতে দুলতে হঠাৎ করে প্রলাপ বকতে শুরু করেন আর কান্না জুড়ে বসেন। হঠাৎ করে দরজায় এবার জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পাওয়া যায়। কেউ যেন দরজাটাকে খুবই জোরে জোরে পেটাচ্ছে। কিন্তু কাকা জানলা দিয়ে কিন্তু বাইরের দিকে দেখছেন এবং তার মনে হঠাৎ করেই ভয় কাজ করতে শুরু করে, কারণ দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নেই। তাহলে এই আওয়াজ? হঠাৎ করেই সেই বুড়ির কান্না আস্তে আস্তে হাসিতে পরিণত হয় আর তিনি খুব জোরে জোরে প্রলাপ বকতে শুরু করেন। কাকা সাহস নিয়ে চিৎকার করে বলেন, তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। তখন সেই বুড়ি হাসতে হাসতে কাকাকে কাঁচা কাঁচা খিস্তি মারতে শুরু করে এবং এক নাগাড়ে হাসতেই থাকে। এতক্ষণ সেই বয়স্ক মহিলাটা নিজের মুখটা উল্টো দিকে ঘুরিয়ে বসেছিল। এমন সময় কাকা যখন প্রশ্ন করে ওঠেন যে, কে তুমি? তখন সেই বুড়ি পেছন দিকে তাকায় এবং কাকা যেই দৃশ্যটা দেখতে পায় সেটা দেখার পর আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। কাকা দেখে মহিলাটার চোখ ঠিকরে রক্ত ঝরে পড়ছে। তার চোখে কোনো মনি নেই, শুধু দুটো বড় কালো কালো গর্ত। তার মুখে এক পৈশাচিক হাসি আর দাঁতগুলো বীভৎস বড় বড়। নিজের চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ছে এবং হাসতে হাসতে কাকাকে এক নাগাড়ে গালাগাল করছে। এই দৃশ্য দেখার পর কাকা তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে ঘরের ভেতরের একটা কোণায় গুটি সুটি হয়ে বসে পড়ে এবং ভয়তে চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও করে। এবং সেই দরজা খুব জোরে জোরে কেউ যেন পেটাতে থাকে এবং সে যেন চাইছে দরজাটা ভেঙে যাক। এরপর কাকার আর কিছু মনে নেই। কাকার জ্ঞান ফেরে সকালবেলা জলের ঝাপটায়। গ্রামের চাষিরা চাষ করতে এসে কাকাকে দেখতে না পেয়ে দরজা ভেঙে কাকাকে উদ্ধার করেছে এবং কাকা সেই সমস্ত ঘটনা সবাইকে তখন খুলে বলে এবং প্রত্যেকেই এই ঘটনা শোনার পর বেশ ভয় পেয়ে যায়। এরপর কাকা সেই চাকরি ওখান থেকে ছেড়ে দেয়। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনা তোমার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু পড়ে শুনিও। আমি কিন্তু অপেক্ষা করব তোমার গলায় ঘটনাটা শোনার। ভালো থেকো, সুস্থ থেকো এবং অজানা সত্যকে আরও এগিয়ে নিয়ে চলো। সত্যি বেশ দুর্দান্ত একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম। আশা করছি এই ঘটনা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম ধরনের রেল লাইনে ঘটে যাওয়া অথবা এরকম রেলের কর্মচারীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোও কিন্তু শুনতে বেশ ভালো লাগে, কারণ এই ধরনের মানুষদের জীবনে কিন্তু অনেক এমন ধরনের ঘটনা ঘটে যেই ঘটনা কিন্তু আশা করছি আপনারা এই ঘটনাটিকে এনজয় করেছেন। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমি বেশি দেরি করব না, আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমরা চলে যাব। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার পরিচয় জানাননি এবং তিনি কোথায় থাকেন সেটিও তিনি জানাতে চাননি। তিনি সরাসরি ঘটনা লিখে পাঠিয়েছেন যেটা তার জীবনে ঘটে গেছে এবং আশা করছি এই ঘটনা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। শুরু করছি ঘটনা। নমস্কার রাজর্ষিদা, আমি বিশেষ কারণে আমার নাম এবং আমার ঠিকানা জানাতে ইচ্ছুক নই, তবে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আশা করছি এই ঘটনা তুমি পাঠ করে শোনাবে। আমি বেশি কথা বলবো না, সরাসরি ঘটনার দিকে চলে যাব। আজ আমি এমন একটা জায়গার কথা বলবো যেখানে প্রায় সময় মানুষ অস্বাভাবিক অলৌকিক ঘটনার সাক্ষী হয় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
আমাদের গ্রামের রাস্তার পাশে একটা পুল বা সেতু আছে। ওই সেতুর ডান দিকে কিছুটা সামনে একটা পুরনো কবরস্থান আছে। ঘটনা মূলত এই পুল আর এই কবরস্থানের সামনের অংশটিকে নিয়ে। গভীর রাতে জায়গাটি দিয়ে আসার সময় অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে অনেক মানুষেরা। লোকমুখে শোনা যায় কবরস্থানের মধ্যে জিনরা বসবাস করে এবং তারাই এই সমস্ত কর্মকাণ্ড করে। অনেক বছর আগে আমাদের গ্রামে একজন আমাদের দাদা ছিল, এখন সে বেঁচে নেই। উনি সেই রাস্তাটির সামনে দিয়ে একদিন আসছিল এবং পুলের কাছাকাছি আসতেই লক্ষ্য করল অনেকজন মানুষের কান্নার আওয়াজ। তিনি প্রথমে ভেবেছিল কোনো মানুষের বাচ্চার কান্না, কিন্তু কিছুক্ষণ যেতেই বুঝতে পারল যে এগুলো বেড়ালের কান্না। ডান দিকে কবরস্থানের দিকে তাকাতেই দেখতে পেল 100 থেকে 200টা কালো বিড়াল ওই স্থানটিতে বসে রয়েছে। তাদের চোখগুলো জল জল করছিল, একসাথে আওয়াজও করছিল। দাদার মনে হচ্ছিল সেই আওয়াজে হয়তো দাদার কানের পর্দাটা আজ ফেটেই যাবে। এত বিড়াল ওই স্থানে কি করছিল সেটা সে জানে না। এই ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা বুঝতে পেরে তিনি দ্রুত হাঁটা শুরু করলেন এবং একটু যেতেই জ্ঞান হারিয়ে তিনি পড়ে গেলেন। সকালে এক চাচা তাকে রাস্তায় জ্ঞানহীন অবস্থায় খুঁজে পান এবং তার সারা গায়ে অনেক জ্বর ছিল। এলাকার হুজুর দেখানো হয় এবং তিনি পানি পড়া আর ঝাড়ফুঁক দিলে তার জ্বর কমে যায়। ঘটনাটি তিনি সবাইকে বলেন আর রাতে কখনো তিনি সেই স্থান দিয়ে আসা যাওয়া করেননি। এই ঘটনাটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। এইবার আরও একটা ঘটনা বলি, যেটা আমার চাচার সঙ্গে ঘটেছে। আমার চাচা একদিন রাতে চায়ের দোকানদারি করে সেই স্থান দিয়ে আসছিল। আনুমানিক রাত 1টা কি 2টো হবে। সেই সেতুর কাছাকাছি আসতেই তিনি লক্ষ্য করলেন তিনি যতই হাঁটছেন সামনে এগোতে পারছেন না, অথচ সেই সেতু থেকে আমাদের বাড়ি 5 মিনিটের রাস্তা। হাঁটতে হাঁটতে তার শরীর ক্লান্ত হয়ে গেল, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। এইভাবেই তিনি হাঁটছেন কিন্তু বাড়ি পৌঁছাতে পারছেন না। এর মধ্যেই ফজরের আজান হলো আর সব স্বাভাবিক। তিনি দ্রুত হেঁটে বাড়ি গেলেন আর চাচিকে ঘটনাটা বললেন। চাচি অনেক বকলেন যে এরকম রাত করে তুমি আর কখনো বাড়ি আসবে না। এবার আরও একটা ঘটনা বলি। ওই পুলের দিকটায় একটা মসজিদ আছে। সেই মসজিদের ইমাম ভোরবেলায় শুভ হয়ে সাদিক শুরু হওয়ার আগেই ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছিলেন। তিনি ওই সেতুর রাস্তা ধরে যাচ্ছিলেন, হঠাৎই এমন কিছুর আওয়াজ শুনতে পেলেন যা তিনি স্বাভাবিক মনে না করে তাকালেন সেই দিকে। তিনি যা দেখলেন তা দেখার পর তার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। তিনি দেখলেন একটি লাশ আরও একটি লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেই দুটো লাশ একে অপরের সঙ্গে কথা বলছে। সেই লাশগুলো কেমন যেন সাদা কাফন পেঁচানো। যখন কোনো মানুষ মারা যায় যেমন কাফন পরিয়ে কবরে দেওয়া হয়, ঠিক সেরকমই। হুজুর অনেক সাহসী ছিলেন, তাই এই সব দেখেও তিনি মসজিদে চলে এলেন। দাদা, এইগুলো ছিল সেই এলাকার সেতুর সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা। আশা করছি ঘটনাগুলো তুমি তুলে ধরবে এবং তোমাদের ভালো লাগবে। দেখো, এই ঘটনা আমাদের এখানে অনেকজনের সাথেই ঘটেছে এবং এই সেতুর সামনে আজও কিছু ঘটনা ঘটতে দেখা যায়। যাই হোক দাদা, এই ঘটনাটা আশা করছি তোমার ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শুনিও। একটি ছোট ঘটনা ছিল এবং এটি ঘটনা নয়, এটিকে একটা ইনফরমেশন বলা যায়, কারণ তার এলাকায় একটি সেতু রয়েছে যেখানে অনেক মানুষদের সঙ্গে অনেক রকমের ভৌতিক ঘটনা ঘটেছে এবং আশা করছি এই ঘটনা আপনারা গ্রহণ করবেন। এবং আজকের এই এপিসোডের মধ্যে আশা করছি এই ঘটনা আপনারা গ্রহণ করবেন এবং আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলে যাচ্ছে আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আমাদের সঙ্গে রয়েছেন প্রতনু ব্যানার্জি, আজাজ হাসা, কমেন্ট করেছেন সবিতা পাল, কমেন্ট করেছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন রুদ্র মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন আদি বামিন, সৃজিতা ব্যানার্জি, কমেন্ট করেছেন অরিনিবান বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, এমডি মঞ্জু, জয় বাবা লোকনাথ, কমেন্ট করেছেন বিদাস
FS, চুমকি ঘোষ, সুদেশনা সিনহা রয়, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, গীতা গোস্বাম। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, এই পরিবারকে আরও বড় করে তুলুন। ধন্যবাদ, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।